সংসারে কখনো নীরব থাকতে নেই, এখানে কথা বলতে হয়। যে বলতে জানে না, চুপচাপ সব কিছু সয়ে যায়, সব কাজকর্ম করে যায়, আলাদা করে তার প্রতি কৃতজ্ঞ হবার প্রয়োজন বোধ কেউই করে না, যেন এর জন্যই সে দুনিয়াতে এসেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রূপালীর দিনরাতের পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আমার কাজকর্ম দেখে বুঝতেই পারছেন আজকে আমি কি বানাচ্ছি। আজকে আমি একটা পুডিং তৈরি করছি। আমার বাসায় পুডিংটা কেউই খায় না, না আরহামের বাবা পছন্দ করে, না আমি খুব একটা পছন্দ করি, তাই কখনোই আমি পুডিং বানাই না। আমি হয়তো বা আমার লাইফে একবার কি দুইবার পুডিং বানিয়েছি, তাও ছোট সাইজের। তো কিছুদিন আগে আরহাম তার ফুপ্পির বাসায় গিয়েছিল, তখন দেখলাম তার ফুপ্পি পুডিং বানিয়েছিল, সে মোটামুটি পছন্দ করে খেয়েছে। তাই চিন্তা করলাম একটা পুডিং বানিয়ে দেখি আরহামকে খাওয়ানো যায় কি না। পুডিংটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটা খাবার। তা আমি এখানে চিনির পরিমাণ খুবই কম ইউজ করেছি, হালকা মিষ্টি দিয়ে পুডিংটা তৈরি করছি। তো আজকে আমি কিন্তু রাইস কুকারে পুডিংটা বানাবো, আর রেসিপি শেয়ার করছি না, কারণ যেহেতু আমার পুডিং বানানোর অভিজ্ঞতা খুব একটা ভালো নেই, তাই চিন্তা করেছি আগে বানিয়ে দেখি, যদি ভালো হয় তারপরে আপনাদের সাথে শেয়ার করব। তো আলহামদুলিল্লাহ পুডিংটা এত বেশি সুন্দর হয়েছে। তো রাতের বেলা আমি পুডিংটা বানিয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো এখন সকালবেলা মোল্ড আউট করে নিচ্ছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে পুডিংটা। তো আমার ক্যারামেলটা একটু বেশি কালারফুল হয়ে গিয়েছে, তাই উপরটা একটু ডার্ক এসেছে, কিন্তু কালারটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর পুডিংয়ের ভিতরের টেক্সচারটাও এত বেশি সুন্দর এসেছে। আমার কাছে পুডিংয়ের থেকে একটা ডিম ডিম গন্ধ আসলে বা বেশি জিগলি জিগলি টাইপ হলে খেতে ভালো লাগে না। তো আমার পুডিংয়ের মিশ্রণটা খুব সুন্দরভাবে আমি রেডি করেছি। তো আপনারা যদি রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। তাই এখানে কিন্তু আমি 4টা ডিমের পুডিং করেছি, মোটামুটি বেশ বড় সাইজের একটা পুডিংই হয়েছে। তো এই যে দেখুন এতটা সুন্দর হয়েছে পুডিংটা। তো এই পুডিংটা কিন্তু আরহামের বাবাও খেয়েছে, আমিও খেয়েছি, অনেক ভালো লেগেছে এই পুডিংয়ের টেস্টটা খুব। তো পুডিংটা কিন্তু মোটামুটি সবাই কম বেশি বানাতে পারে, কিন্তু সবার হাতের পুডিং কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না, দেখা যায় ডিমের একটা স্মেল আসে। তা আমার এই পুডিংটা খেতে এতটা বেশি মজা হয়েছিল, আরহামের বাবা বলছিল যে মাঝে মাঝে আরহামের জন্য বানিও, তাহলে আমিও একটু খেতে পারবো। তো পুডিংটা আমি ছোট ছোট পিস করে বক্সে করে রেখে দিলাম। তো আরহামের জন্য বিকেলের নাস্তার কয়েকদিন আর আমার টেনশন করতে হবে না, ওকে বিকেলের নাস্তায় দেখা গেল 2-3 পিস পুডিং দিলেই ওর নাস্তাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন সকালের নাস্তা রেডি করে নিচ্ছি। গত রাতে আমি আলু ভর্তা করেছিলাম, তো সেখান থেকে কয়েকটা সিদ্ধ আলু রয়ে গিয়েছিল। তো চিন্তা করলাম আলু দিয়ে আমি আজকে স্যান্ডউইচ বানাবো। আলুগুলোকে আমি প্রথমে ম্যাশ করে নিয়েছি, তারপরে চুলায় একটু পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষা দিয়ে হালকা করে ভেজে তারপরে আলুগুলো দিয়ে গুঁড়ো মশলা আপনাদের পছন্দ মতো, আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর সামান্য পরিমাণ একটু চাট মশলা দিয়েছি, আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে একটু ভেজে নিয়েছি। এই ধরনের স্যান্ডউইচগুলো কিন্তু ইন্ডিয়াতে বেশ পপুলার, কিন্তু আমরা বাঙালিরা হয়তো বা এটা একটু কম খেয়ে থাকি। তো আজকে স্যান্ডউইচটা কিন্তু আমি বাটার দিয়ে একটু টোস্ট করে নিব। আপনারা চাইলে এখানে ভিতরে একটু চিজও অ্যাড করতে পারেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। আর এই যে আমি স্যান্ডউইচটা বানিয়েছি, এটা যদি আপনারা বেসনের গোলায় দিয়ে তারপরে ভেজে নেন তাহলে কিন্তু ব্রেড পাকোড়া টাইপের হয়ে যাবে। তো আজকে আমি স্যান্ডউইচ হিসেবেই খাবো। আমার কাছে টেস্টটা খুব একটা খারাপ লাগেনি, এটা গরম গরম খেতেই ভালো লাগবে, কারণ গরম গরম একটু ক্রিস্পিনেসটা বজায় থাকে, তাহলে ভালো লাগে। তো সাথে একটু চা নিয়ে নিব। তো আজকে সকালের এটাই নাস্তা। এই ধরনের নাস্তাগুলো খেতে বরাবরই আমার খুব ভালো লাগে। যে দেখবেন সব সময় মুখের উপরে সব কিছু বলে দেয়, কোনো কিছু নীরবে সহ্য করবে না, দেখবেন সেই মেয়েটাই সবচেয়ে বেশি সুখী হয়। আর আপনি যখন নীরব থাকবেন, সব কিছু মুখ বুজে সহ্য করবেন, তখন এই নীরবতাই একসময় আপনার দুর্বলতাতে পরিণত হবে। তাই সব সময় চুপ না থেকে মাঝে মাঝে মুখ ফুটে বলতে হয়। সব ক্ষেত্রে মুখের উপরে বলাটা যেমন মানায় না, আবার সব ক্ষেত্রে নীরব থাকাটাও মানায় না। যেখানে আপনার বলার দরকার প্রয়োজন হবে সেখানে আপনাকে অবশ্যই মুখ ফুটে বলতে হবে।
আজকে আমি চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করব। কিছুদিন আগে আম্মুর বাসায় গিয়েছিলাম, সেখানে দেখলাম যে একটা রাস্তার ভিতরে আঙ্কেল চুই ঝাল বিক্রি করছে, তো সেখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। তা আমি চুই ঝাল দিয়ে কখনো বিফ খেয়েছি কিনা আমার মনে পড়ে না, আর রান্না তো এই ফার্স্ট টাইম করছি, কারণ এটা আমি পাইও নি হাতের কাছে আর রান্নাও করা হয়নি। তো এটা কিন্তু খুলনার বেশ জনপ্রিয় একটা খাবার, চুই ঝাল দিয়ে গরুর মাংস। তো চুই ঝালটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর গরুর মাংস আমরা নর্মালি যেভাবে রান্না করি ঠিক সেভাবেই রান্না করব। তো আমি রসুনটাকে একটু পেস্ট করে নিয়েছি, তো আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। গরুর মাংস রান্নার ক্ষেত্রে আমি বেশিরভাগ সময় এভাবে হাতে মেখেই রান্না করি, এতে করে আমার কাছে মনে হয় যে গরুর মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো আজকে চিন্তা করলাম একটু শুকনো মরিচ পেস্ট দিয়ে গরুর মাংসটা রান্না করি একদম ঝাল ঝাল করে। তাই শুকনো মরিচটা সকালে আমি একটু গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। তো এখানে হচ্ছে তারপরে আমি বাকি যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে হলুদ মরিচের গুঁড়ো সামান্য দিব, যেহেতু মরিচ বাটা দিয়েছি আমি, তো অল্প পরিমাণে একটু গুঁড়ো মরিচ দিয়েছি। আর এই যে দেখুন চুই ঝালটা কেটে রেখেছি, এটা হচ্ছে আমি পরবর্তীতে অ্যাড করব। মাংসটা যখন হাফ হয়ে যাবে তারপরে আমি চুই ঝালটা দিব। আর তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। গরুর মাংস রান্নার ক্ষেত্রে অনেক বেশি পেঁয়াজ কুচি ইউজ করা কিন্তু উচিত না, কারণ বেশি পেঁয়াজ কুচি দিলে মাংসের টেস্টটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, একটু টকটক ভাব চলে আসে। তাই পেঁয়াজটাকে একটু কম পরিমাণে দিয়েই কিন্তু রান্না করতে হয়, কারণ সব ধরনের মশলাগুলো মিলে যখন মাংসটা কষানো হয় তখন কিন্তু এমনিতেই গরুর মাংসের গ্রেভিটা অনেক বেশি ঘন হয়। বেশি পেঁয়াজ দিলেই যে শুধু গ্রেভিটা ঘন হয় এমনটা কিন্তু কখনোই না। তারপরে আমি তেল দিয়েছি আর গোটা গরম মশলা দিয়েছি, এখন হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। এই মাখাটার উপরেই কিন্তু আপনার গরুর মাংস বা যে কোনো মাংস রান্নার টেস্ট নির্ভর করবে। খুব সুন্দর করে মেখে আপনারা যদি ম্যারিনেশন করে রেখে দিতে পারেন তাহলে তো টেস্ট আরও বেশি ভালো আসে। তা আমি আর মেখে রাখলাম না, সাথে সাথেই বসিয়ে দিয়েছি। তো হাত ধোয়া পানিটাও একটু দিয়ে দিয়েছি, আর পাশের চুলায় আমি ডাল রান্না করে নিচ্ছি। তো আজকে এই সিম্পল খাবার ডাল আর গরুর মাংস। তো গরুর মাংসটাকে সুন্দরভাবে আমি কিন্তু অল্প পানি দিয়েই কষিয়ে কষিয়ে রান্না করে নেব। আমার কথা শুনে হয়তো বা বুঝতে পারছেন আমার ঠান্ডা লেগেছে, কারণ নাকে নাকে কথা বলছি। তো এইভাবে কথা বলতে না আমার খুবই বিরক্ত লাগে। তো এই যে দেখুন মাংসটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। আমার কাছে না এই কষানো মাংসটা দিয়ে মানে এক পিস মাংস আর একটুখানি কষানো ঝোল আর গরম ভাত হলে আর কিছু লাগে না, অনেক বেশি ভালো লাগে এভাবে কষানো মাংস দিয়ে ভাত খেতে। তা আমি এখানে দুটো আস্ত রসুন দিয়ে দিয়েছি। দেশি রসুন যেগুলো সেগুলো দিলে বেশি ভালো হয়, তো আমার কাছে ছিল না, মানে একটা দেশি রসুন ছিল আর একটা হচ্ছে বড় রসুন, সেটাই দিয়েছি। খুব বেশি রসুন দিলে আমার কাছে একটা রসুন রসুন গন্ধ আসে, বেশি একটা ভালো লাগে না। তো পুরো রান্নাটা শেয়ার করলাম না, আমি একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি আর চুই ঝালগুলোও দিয়ে দিয়েছি। তো সেদিন আরহামকে নিয়ে মিরপুর 1 নম্বর বাবুল্যান্ডে গিয়েছিলাম। তো বাবুল্যান্ডের বিল্ডিংয়ের নিচেই কিন্তু মিস্টার ডিআইওয়াই এর শোরুমটা। তা আমার তো আরহাম যতক্ষণ বাবুল্যান্ডে খেলছিল আর মনে হচ্ছিল আমি কখন মিস্টার ডিআইওয়াই যাব আর একটু আড়ংয়েও ঘুরে আসব। তো আড়ংয়েও একটু গিয়েছিলাম, মিস্টার ডিআইওয়াই গিয়েছিলাম, সেখান থেকে টুকিটাকি কিছু কেনাকাটা করেছি। তো এই যে দেখুন আড়ংয়ের এই মানে অয়েল জার হোল্ডারটা বা যে কোনো কিছুই রাখা যাবে, এই হোল্ডারটা আমি অনেক দিন যাবতই খুঁজছিলাম কিন্তু কোনো ব্রাঞ্চেই পাচ্ছিলাম না, তো এবার পেয়ে গিয়েছি। তো এটার প্রাইসটা ছিল 186 টাকা। তো আমি চাচ্ছিলাম যে 3টা হোল্ডার থাকবে সেরকমটা নিতে, তো সেরকমটা পাইনি, দুটোরটা পেয়েছি, তো দুটোটাই নিয়ে নিয়েছি। এখানে আমি পাটের কয়েকটা প্লেসমেট নিয়েছি বড় ছোট মিলিয়ে। তো এইগুলো হয়তো বা আমি দেয়াল ডেকোরেশনের কাজে ব্যবহার করব, এর জন্য একটু ভিন্ন ভিন্ন সাইজের নিয়েছি। তো এই ছোটোগুলোর প্রাইস ছিল 45 টাকা করে, আর যেটা বড় সাইজ সেটা ছিল 130 টাকা। আমি হয়তো বা ভুলও বলে ফেলতে পারি, কারণ কয়েকদিন আগে কিনেছি, সব কিছু মনে নাও থাকতে পারে। তো আমি এর জন্য কিন্তু দামগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর এই ছোট্ট বাস্কেটটা নিয়েছি, এটার দাম ছিল 65 টাকা, একদম ছোট সাইজের। দেখা গেল পেঁয়াজ মরিচ কেটেও রাখা যাবে বা 4-5টা ডিমও সুন্দরভাবে রেখে দেওয়া যাবে, রান্নাঘরে যে কোনো পাশে রাখলে কিন্তু দেখতে ভালোই লাগে। তো এই যে আড়ং থেকে এই হালকা পাতলা শপিংই, খুব বেশি শপিং করিনি, কারণ আরহামের বাবা আমাকে রেখে সে আরহামের সাথে হচ্ছে বাবুল্যান্ডে সময় কাটাচ্ছিল। তো এর জন্য আর আমার পকেটের টাকা দিয়েই কিনতে হয়েছে, তার পকেট খসাতে পারিনি, সে থাকলে হয়তো আরও কিছু জিনিস কিনে নিতাম।
আর এখন দেখাচ্ছি মিস্টার ডিআইওয়াই থেকে কি নিয়েছি। মিস্টার ডিআইওয়াই থেকে এখানে একটা গ্লাস স্টিকার নিয়েছি। তো একটু ছোট সাইজের ভিতরেই নিয়েছি। আমি এটা কোথায় লাগাবো, যখন লাগাবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই গ্লাস স্টিকারটার প্রাইস ছিল মাত্র 150 টাকা। এখানে প্লেসমেন্ট নিয়েছি একটা, এটার দামও ছিল 150 টাকা। তো এটার কালারটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। 2টা কালারের ছিল, 3টা কালারের ছিল, সিলভার, গোল্ডেন আর একটু কপার টাইপের। তো আমার কাছে এই কপার টাইপেরটাই বেশি ভালো লাগলো। তো একটা নিয়েছি, হয়তোবা দেখা যাবে টি টেবিলের মাঝখানে এটা রেখে তারপর একটা ফুলদানি দিয়ে ফুল রাখলে দেখতে ভালো লাগবে, বা ডাইনিং টেবিলের মিডলেও এটা রাখা যাবে। তারপর একটা ফুল নিয়েছি। এই ফুলটা কেন নিয়েছি আমি জানি না, হ্যাঁ মানে রোজগুলো দেখতে খুব ভালো লাগছিল। এটার প্রাইস ছিল মেবি 130 টাকা। হোয়াইট কালার আমার কাছে দেখতে খুব সুন্দর লাগছিল। আরও কয়েকটা কালার ছিল, কিন্তু কেন যেন হোয়াইট কালারটাই বেশি ভালো লাগছিল। তো তারপরে মিস্টার ডিআইওয়াই থেকে এই দুটো জার কিনেছি। মিস্টার ডিআইওয়াই গেলে তো অনেক ধরনের জারের কালেকশন দেখতে পাওয়া যায়। তো আমি যেদিন গিয়েছি খুব একটা কালেকশন পাইনি, তো যেগুলো পেয়েছি সেখান থেকেই এই দুটো নিয়েছি। তো দেখলাম যে আমি যে আড়ং থেকে বাস্কেটটা কিনেছি এর ভিতরে এই জার দুটো খুব সুন্দরভাবে বসে গিয়েছে। তো চিন্তা করছিলাম যে বাস্কেটটাতে কি অয়েল জার রাখবো নাকি এই দুটোই রাখবো। তো যখন সাজাবো তখন তো আপনাদের সাথে শেয়ার করবই। আর আমার আজকে শপিং কিন্তু এটাই ছিল। আর এই যে আরেকটা শপিং, ছোট্ট একটা বালতি, এটা না এত কিউট লেগেছে আমার কাছে। এটার প্রাইস ছিল মাত্র 55 টাকা। তো এটা আমি কেন নিয়েছি জানি না, কিন্তু আমি সবসময় কিন্তু আপনাদের বলি যে ছোট জিনিস দেখলে আমার কাছে খুব ভালো লাগে। তো আমি কি দেখাবো, আরহামি এটা নিয়ে খেলাধুলা করে। তো এখন দেখা যায় কি যে কোনো জিনিস কেনার পরে আরহাম হচ্ছে 2 দিন ওটা নিয়ে খেলাধুলা করবে, তারপরে আমি সেটা আমার কাজে লাগাতে পারি। এই যে দেখুন বালতিটা নিয়ে মা ছেলের মধ্যে যুদ্ধ চলছে। আমি দেখানোর চেষ্টা করছি কিন্তু সে হচ্ছে এটা নিয়েই যাবে। তো শেষ পর্যন্ত কিন্তু সেই বিজয়ী হয়েছে, সে কিন্তু বালতিটা নিয়েই গিয়েছে। ও কিন্তু বেশিক্ষণ খেলবে না, কিছুক্ষণ খেলে তারপরে ফেলে রেখে দিবে। তো হাতে সময় থাকলে কখনোই বসে থাকতে ইচ্ছা করে না। তো আমার হচ্ছে মানে বেড সাইডের পাশে মানে বালিশের সামনে যে একটু লম্বা সাইজের কুশনগুলো দেয় সেগুলো খুব ভালো লাগে। তো কিনবো করছিলাম, কেনাই হচ্ছিল না। তো চিন্তা করলাম বাসায় যেহেতু কাপড় আছে আর আরহামের ছোটোবেলার কয়েকটা বালিশ আছে আর ছোট ছোট কিছু কোল বালিশ আছে, তো সেগুলো খুলে আমি হচ্ছে হাতে সেলাই করেই বানিয়ে নিই বালিশগুলো। তো বাসার পুরাতন কাপড়গুলো হাতে কেটে সেলাই করে আমি কিন্তু এই দুটো বালিশ বানিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে কভার তো আর আমি হাতে সেলাই করে বানালে ভালো লাগবে না, কভার হচ্ছে টেইলার থেকে বানাতে হবে। যদিও বা হাতে সেলাই করেছি, খুব একটা খারাপ হয়নি, বালিশগুলো ভালোই হয়েছে। এখন দেখা যাক জামা কাপড় পরানোর পরে এগুলোকে দেখতে কেমন লাগে। তো জামা কাপড় এগুলোকে পরাবো, বানাতে হবে। আসলে শপিংয়ে যাওয়ার সুযোগ পাচ্ছি না, হোপ মার্কেটে গেলেই এই ধরনের কাপড়গুলো কিনে আনতে পারবো কভার বানানোর জন্য। আর এই যে কাজ করছিলাম আর আমার ছেলে তো আমার পাশে ঘুরঘুর করবে, তা না হলে তার হবে না। তো বালিশগুলো কয়েকদিন যদি একটু রোদে দেয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মানে প্লেন হয়ে যাবে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে। তো এগুলোকে থাপড়াচ্ছিলাম আর বলছিলাম আমাদের জীবনেও এমন কিছু মানুষ আছে যাদেরকে মাঝে মাঝে মনে হয় এভাবে যদি থাপড়াতে পারতাম তাহলে ভালো লাগতো। তো যাক, সেসব কথা, আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।